ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রীর। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধন হচ্ছে তিস্তা প্রকল্প। জুলাইয়ে শুরু পদ্মা ব্যারেজের কাজ। গঙ্গা চুক্তি নবায়নে নতুন বোঝাপড়া চায় ভারত। ধারাবাহিকতায় জোর বাংলাদেশের। সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় নির্বাচন। আগে সিটি নাকি ইউপি নির্ভর করছে বরাদ্দের উপর, জানালেন প্রতিমন্ত্রী। প্রশাসক নিয়োগে বগুড়া সিটির কার্যক্রম শুরু। এবং জমে উঠছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। চাহিদার তুলনায় 20 লাখ বেশি মজুদ। চোরাই পথে গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতা জারি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধ করতে চায় সরকার। ভূমি সেবা মেলার উদ্বোধন করে এই কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইন কার্যক্রমে মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্য কমার আশা প্রকাশ করেন সরকার প্রধান। বলেন, জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে সরকার দায়বদ্ধ। প্রান্তিক পর্যায়ে নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবার সঙ্গে পরিচয় করাতে দেশব্যাপী শুরু হলো 3 দিনের ভূমি সেবা মেলা, যা চলছে দেশের জেলা উপজেলা পর্যায়ে। মেলার বিভিন্ন স্টল থেকে ই নামজারি, অনলাইনে কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ সহ ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। ভূমি জমি সংক্রান্ত হিসাব মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়ন করতে চায় সরকার। ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। এ সময় জমি জমা সংক্রান্ত মামলার জট ও দীর্ঘসূত্রতা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর জোর দেন সরকার প্রধান। মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। তারেক রহমান বলেন, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে ধাপে ধাপে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। পরে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও ডে কেয়ার সেন্টার। এ সময় শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রেজিস্ট্রি অফিস যেন দুর্নীতির আখড়া। রাজস্বের প্রায় কোটি টাকা আত্মসাৎ হয়েছে গাইবান্ধার ভূমি অফিস থেকে। এতে জমি নিবন্ধন হলেও মূল দলিল পাচ্ছেন না ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বালাম বই থেকে মূল দলিলের পাতা গায়েব করে জাল দলিল তৈরি সহ নানা অপকর্মে জড়িয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিস ভবনের ৩য় তলায় মহাফেজখানা। প্রায়ই শোনা যায় এখানে রক্ষিত বালাম বই থেকে দলিলের পাতা কাটাছেঁড়া, দাগ, খতিয়ান এবং দাতা গ্রহীতার নাম পরিবর্তনের ঘটনা। এরকম দুর্নীতি হয়ে থাকে, এরকম দুর্নীতি চলে, তাহলে আমরা কোথায় যাব? এই গুরুত্বপূর্ণ মহাফেজখানা কিংবা রেকর্ড রুমে সাধারণ মানুষের চলাচলও লক্ষ্য করা যায় এই অফিসের পিয়ন কিংবা কর্মচারীদের অবাধ চলাচল। তা আপনি নকল নবিশ গোবিন্দগঞ্জের, আপনি রেকর্ড রুমে কেন? বললাম তো ভাই টাকা নিয়ে আসছে। আপনি কি রেকর্ড রুমে আসতে পারেন? না। ভুক্তভোগীদের আরেকজন ব্যাংকার আব্দুল মজিদ জাবেদা নকল তুলে ব্যাংক লোন করতে গিয়ে জানতে পারেন রাজস্ব জমা না দেয়ায় দলিল দুটি রেজিস্ট্রি হয়নি। দলিল বালামে ওঠে নাই, কি জন্য? তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। সাব রেজিস্ট্রার রজব আলীর কর্মকালে 1093টি দলিলে অব্যবস্থাপনা পেয়েছে জেলা রেজিস্ট্রি অফিস। অর্থ
আত্মসাৎ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিস সহায়ক আনিসুরকে সাময়িক বরখাস্ত ও নকল নবিশ মিজানকে 15 জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেন জেলা রেজিস্ট্রার। ওটিতে ক্যাশ বই লেখা শুরু করি, তখন আমি দেখি 7 দিনের পে অর্ডার ব্যাংকে জমা হয়েছে। আমাদের অফিসে যেটা তথ্য আছে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে যায় দেখি সেটা জমা হয়নি। কে কি করছে, কে কিভাবে সহায়তা করছে, এটা কিন্তু আমার আনন্দ। আমি জানলে তো একজন অফিসার জানা সত্যি কি এই অকামিশন করে, এটা তো একেবারে মানে সুকৌশল। জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি? স্থানীয় কর্মকর্তা যিনি আমাদের অভিভাবক, তিনি একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। তার বিরুদ্ধে বিদ্যাহের মামলা দায়ের করা হয়েছে এবং অবশ্যই রাজস্ব যে আদায় অনাদায়ী রয়েছে তাকে এই টাকা জমা দানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 11 শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছেন 1337 জন। আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবক। সব হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ঘরে ঘরে গিয়ে টিকা কার্যক্রম চালানো হচ্ছে। ঈদের পর দেশব্যাপী টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনও শুরু হবে। আবার আমরা সেকেন্ড ফেজ ক্যাম্পেইনিং ইনশাআল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেইনিং শুরু করব। চাহিদা অনুযায়ী সিরিঞ্জের কিছু সংকট থাকলেও খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 1 কোটির উপরে সিরিঞ্জ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। হামে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুপুরে আলাদা 2 রিটের শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। তবে অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতির কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে এ বিষয়ে এখনই অভিযোগ করতে রাজি নন অ্যাটর্নি জেনারেল। জানান, আদালতের আদেশ হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক হবে। জুলাইয়ে পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনারে অংশ নিয়ে একথা জানান তিনি। আগামী জুলাই থেকে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনায় সংশোধনী আনছে সরকার। প্রকল্পে পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয় ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন, যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেজন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হবে, হয়ে তারপর এটা উপস্থাপিত হবে। স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। সিটি কর্পোরেশন নাকি ইউনিয়ন পরিষদে আগে ভোট হবে তা বাজেট বরাদ্দের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ইউনিয়ন পরিষদের টাকা তো সবচেয়ে বেশি লাগবে, এরপরে বৃহৎ আকার আছে আপনার হচ্ছে উপজেলা, সিটি কর্পোরেশন তো মাত্র 13টি। তো স্বাভাবিক কারণে এগুলিতে বাজেট তো কম লাগবে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা যে বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীর বাড়িতে মিলল গৃহ শিক্ষিকার মরদেহ। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 1 জোড়া স্বর্ণের দুল। সোমবার শহরের অধীর ল্যাংরা মোড় এলাকায় প্রতিবেশী রুবেলের বাড়িতে পড়াতে যান গৃহশিক্ষিকা মরিয়ম বেগম। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। সকালে নিজ শিক্ষার্থীর বাড়িতেই বস্তাবন্দি লাশ পাওয়া যায় তার। জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষার্থীকে বাবা মাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড গাইবান্ধার 3 উপজেলার কয়েকটি চরাঞ্চল। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে শত শত পরিবারের। একদিন পার হলেও কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের। বিপ্লব ইসলামের রিপোর্ট। ছড়িয়ে ছিটিয়ে আছে ভেঙে যাওয়া ঘরের অংশ, খোলা আকাশের নিচে পড়ে আছে আসবাবপত্র।
সোমবার ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জ সদর ও ফুলছড়ি উপজেলার কয়েকটি চরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। কিছু বুঝে ওঠার আগেই তছনছ হয় শত শত ঘরবাড়ি, কেউ খোলা মাঠে, কেউ গাছের নিচে, কেউ বা রাত কাটিয়েছেন ভাঙা ঘরে। অনেক পরিবারের দিন কাটছে খেয়ে না খেয়ে, নেই চুলা, নেই খাবার সংগ্রহের সামর্থ্যও। একটা বাতাস আসি গেল, মোসর মনে হয় মোসর দিলেও আসি, ওই মোসরে আমরা ঘরের চাল আর কিছুই নেই। আর ঘর দুয়ার টিন টুন উড়ি গেছে, এখন থাকি গুটি আজ কাগজ মাথা দিয়ে আসলাম মাঝির মধ্যে। ঘর বাড়ি ঠিক করতে পারছি না, অর্থ নাই, টাকা পয়সা তো নাই বর্তমানে এখন হাতে কারো। মঙ্গলবার সকাল থেকে ধার দেনা করে মাথা গোঁজার অস্থায়ী আশ্রয় বানানোর চেষ্টা শুরু করেন ক্ষতিগ্রস্তরা। রয়েছে কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগও। উপরে ছাউনি নেই, খোলা আকাশের নিচে আসছে, তারা রান্না করে যে খাবে সেই পরিবেশটা তাদের নাই। এখন প্রশাসনের কাছে এবং এমপিদের কাছে আমরা যোগাযোগ করছি এবং উপজেলা থেকেও আমাদের লোক এসেছিল এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসেছিল, তারা সচক্ষে দেখে গেছে। জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কার্যালয় জানায়, সুন্দরগঞ্জের 500 পরিবার, সদর উপজেলার কামারজানি ইউনিয়নের 42 পরিবার এবং ফুলছড়ির 3 শতাধিক পরিবারকে ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা। কোরবানির ঈদে চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভবনে আয়োজিত এক সেমিনারে অংশ নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, কোরবানির জন্য দেশে 1,23,34,000 গবাদি পশু মজুদ আছে, আর চাহিদা রয়েছে 1,02,00,000 পশুর। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পশু রপ্তানি করার লক্ষ্য নিয়েছে সরকার। এদিকে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। পশুর চিকিৎসা নিশ্চিতে রয়েছে মেডিকেল টিম, আর নিরাপত্তা নিশ্চিতে হাতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর পুরো হাট, দরদামে চলে বেচাকেনা। পা ফেলার জায়গা নেই নওগাঁর সতীহাট বাজারে। দেশীয় জাতের গরুর সংখ্যাই বেশি। চাহিদার শীর্ষে 80,000 থেকে শুরু করে 1,20,000-এর পশু। দামে মিললে চলছে বেচাকেনাও। তবে গোখাদ্যের বাড়তি দরে আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগ ব্যাপারীদের। কিনা আসছে আমরা গরুটা 5,000 টাকা কম বলিচ্ছে, এখন মনে করেন যে গোটা হাট খুঁজে দূরে কাস্টমারও পাইনি, তাহলে গরুটা বিক্রয় করবো কিভাবে? কম যেটা 1,20,000 হবে সেটা চাচ্ছে 1,30,000 বা 40,000। এই জন্য মাপে হচ্ছে না, গরুর আমদানিও কম, দামও বেশি। নওগাঁয় এবার প্রায় 3,000 কোটি টাকার কোরবানির পশুর বাণিজ্যের আশায় স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের। এদিকে জমজমাট বেচাকেনা চলছে ব্রাহ্মণবাড়িয়ার বীরগাঁওয়ের 22 মোজা সাপ্তাহিক হাটে। ছোট বড় এবং মাঝারি আকারের বিভিন্ন জাতের গরু, মহিষ, খাসির পাশাপাশি বিক্রি হচ্ছে ভেড়াও। দাম মোটামুটি হাতের নাগালে থাকায় স্বস্তি প্রকাশ করেন ক্রেতা। এই গরুর দাম মোটামুটি এখনো নিয়ন্ত্রণে আছে। বাজার আজকে আসলে আমরা দেখতে আসছি, পছন্দ হলে নিব আর কি। বাজারে শান্তি, নিরাপত্তা সবকিছু ঠিক আছে। এখানে আপনার কোনো ধরনের অঘটন হয় না, অনিয়ম হয় না, সবকিছু সুন্দর সুশৃঙ্খলভাবে বাজার কমিটি পরিচালনা করে থাকে। ফরিদপুরের টোপাখোলায় বসেছে জমজমাট পশুর হাট। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রী। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু, সব হাসপাতালে আলাদা ওয়ার্ড রাখার নির্দেশ। ঈদের পর দেশব্যাপী টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপ শুরু, ব্যর্থতার তদন্ত চেয়ে রিট। এবং পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধন হচ্ছে তিস্তা প্রকল্প। জুলাইয়ে শুরু পদ্মা ব্যারেজের কাজ। গঙ্গা চুক্তি নবায়নে নতুন বোঝাপড়া চায় ভারত। ধারাবাহিকতায় জোর বাংলাদেশের। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।